সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.3-এর বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করব। মূলত এটা হচ্ছে 2026 সালের বই। তো এর আগে আমি যে অনুশীলনী 7.1 এবং 7.2 এর সমাধান করছি, সেখানে 2025 সালের বই অনুযায়ী আমি সমাধানগুলো করেছিলাম। তোমরা চাইলে সেই সমাধানগুলো দেখতে পারো। সেই সমাধানের সাথে তোমাদের নতুন বইয়ের হয়তোবা নাম্বারে মিল থাকবে না, কিন্তু অঙ্কের মিল আছে। তোমরা একটু ভালো করে খেয়াল করলে সেগুলো দেখতে পারবে। তো আমরা এই 2026 সাল অনুযায়ী অনুশীলনী 7.3-এর সমাধান করব আজকে। দেখো, প্রথমেই 1 নাম্বার যে বহু নির্বাচনীটা সেটা সমাধান করি। কি বলছে দেখো, x/3 - 3 = 0 হলে সমীকরণের মূল নিচের কোনটি? তো চলো এটা সমাধান করি আমরা আগে। তাহলে এটার সমাধান হবে কিভাবে, যে x/3 যেটা ছিল আমি সেটা লিখি, যে x/3 - 3 = 0। এখান থেকে শুধু আমি x এর মান নির্ণয় করলে কিন্তু আমার সমীকরণের মূল নির্ণয় করা হয়ে যাবে। সমীকরণের মূলটাই হচ্ছে মূলত এখানে যে চলকটা আছে সেই চলকটাই। তাহলে x/3 = -3 টা পক্ষান্তর হয়ে এই পাশে আসলে সেটা +3 হয়ে যাবে। আর জিরোটা, জিরো থাকা না থাকা একই কথা। এবার দেখো x = 3, দেখো নিচে ভাগাকারে আছে, তাহলে পক্ষান্তর হয়ে গেলে সেটা গুণ হবে। 3 × 3, সুতরাং x = 9। তাহলে এর অ্যান্সার হবে ঘ। অ্যান্সার হবে ঘ। এই যে দেখো, এইটা হবে অ্যান্সার, ঘ নাম্বারটা। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্নে কি বলছে, যে কোন সংখ্যার 1/4 কোন সংখ্যার 1/4 4 এর সমান হবে। কোন সংখ্যার 1/4 4 এর সমান হবে? কোন একটা সংখ্যা তার 1/4 4 এর সমান হবে, তাহলে সেই সংখ্যাটা এখন আমাদের নির্ণয় করতে হবে। দেখো 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা কি বলছিল, যে কোন সংখ্যার, যেহেতু কোন সংখ্যার বলছে, সংখ্যাটা আমি জানি না, এই সংখ্যাটাকে আমি ধরে নিই x। ধরি সংখ্যাটি x। এগুলো কিন্তু আমি যে এই সমাধান করছি, এগুলো কিন্তু বহু নির্বাচনী। এগুলো তোমরা যতটা শর্টকাটে করা যায় করবা, কারণ এগুলোর জন্য তোমরা 1 মিনিটের বেশি সময় পাবা না। তাহলে সংখ্যাটি যদি আমি x ধরে নেই, তাহলে আমি কি করতে পারি, যেহেতু সংখ্যাটিকে আমি x ধরে নিছি, সংখ্যাটির 1/4 অর্থাৎ 1/4 মানে হইতেছে x/4। 1/4 মানে x/4। 1/4 4 এর সমান হবে প্রশ্নে বলছিল, তাহলে x/4 = 4। তাহলে x = 4 নিচে ভাগাকারে আছে, এখানে পক্ষান্তর হয়ে গেলে গুণ হবে। সুতরাং x = 60। x = 60 নেবে, অর্থাৎ 3 এর অ্যান্সার হবে, 2 এর অ্যান্সার হবে ক, 16। এটার অ্যান্সার হবে ক। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নে কি আছে। 3 নাম্বার প্রশ্নে দেখো, 2, -2 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? 2, -2 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? এর জন্য আমাদের একটু ছক আঁকতে হবে। যদি এটা ছক আমাদের মানে গ্রাফ নিয়ে আঁকা দরকার নাই। দেখো 2, -2 এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম। আমাকে ছিল কি 2, -2, অর্থাৎ এখানে ভুজ হইতেছে মানে এক্স এবং এই কোটি হইতেছে ওয়াই। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে 2, এক্স এর মান হইতেছে 2, তাহলে এক্স এইদিকে থাকবে, এক্স থাকবে এইদিকে। তাহলে এক্স যদি এইদিকে হয়, তো ধরলাম এটা 1, এটা 2, কথার কথা, এটা 1, এটা 2, যেহেতু এক্স এর মান 2 এবং ওয়াই এর মান দেখো -2। ওয়াই এর মান হচ্ছে -2, মানে মাইনাস যেটা সেটা হচ্ছে ওয়াই প্রাইম এর দিকে নামবে, নিচে নামবে, অর্থাৎ তাহলে এটাও -2। তাহলে 1, 2, অর্থাৎ এই এই চতুর্ভাগে আছে।
বিন্দুটা এই চতুর্ভাগে আছে। এটা কি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে এটার অ্যান্সার হবে কি, 3-এর অ্যান্সার হবে ঘ, চতুর্থ চতুর্ভাগে। এখানে আমি লিখে দিই যে ঘ। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্নটা দেখো যে ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত। দেখো ওয়াই অক্ষ বরাবর, দেখো আমি এই অঙ্কটা থেকে বুঝাই, এটা থেকে বুঝাই, এটা তো ওয়াই অক্ষ তাই না, ওয়াই অক্ষ বরাবর কি বলছে, কোন বিন্দুর ভুজ কত। তাহলে ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ যেহেতু কোনো মান নাই, তাহলে এটা এখানেই আছে, এই পয়েন্টেই আছে, যে এই পয়েন্টটার মধ্যেই আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি 0। তাহলে 4-এর আনসার হবে ক, 0। এরপরে দেখো 5 নাম্বারে কি বলছে যে দুটি সংখ্যার বিয়োগফল y, বড় সংখ্যাটি z হলে ছোট সংখ্যাটি কত। আবার প্রশ্নটা পড়ি, দেখো দুটি সংখ্যার বিয়োগফল y, বড় সংখ্যাটি z হলে ছোট সংখ্যাটি কত। এটা খুবই সহজ একটা সমাধান। তাহলে ছোট সংখ্যাটা কত, যেহেতু ছোট সংখ্যাটাই আমার বের করতে বলছি, এই সংখ্যাটা আমি জানি না, তাহলে আমি আগে ছোট সংখ্যাটা ধরে নিই, ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটাকে আমি এক্স ধরে নিলাম। ছোট সংখ্যাটা যদি এক্স হয়, এবার দেখো প্রশ্নে আরেকবার খেয়াল করো যে দুটি সংখ্যার বিয়োগফল ওয়াই, বড় সংখ্যাটি জেড হলে ছোট সংখ্যাটি কত হবে। তাহলে প্রশ্ন মতে না, আচ্ছা প্রশ্ন মতে না দিয়ে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। দেখো যে ছোট সংখ্যাটা যদি এক্স হয়, অপর দুইটি সংখ্যা কি হবে, ওয়াই আর জেড। তাহলে প্রশ্ন আমার কি বলছে, দুটি সংখ্যার বিয়োগফল ওয়াই, দুটি সংখ্যার বিয়োগফল ওয়াই, তাহলে অপর একটা সংখ্যা জেড মাইনাস এক্স ইকুয়াল ওয়াই। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল ওয়াই, জেড মাইনাস আরো একটা সংখ্যা আমি জেড ধরে নিলাম, তাহলে সেই সংখ্যাটার বিয়োগফল হলো কি জেড মাইনাস এক্স ইকুয়াল ওয়াই। আবার কি বলছে, বড় সংখ্যাটি জেড, এই যে দেখো বড় সংখ্যাটি কিন্তু জেড, বড় সংখ্যাটি জেড, প্রশ্নে বলেই দিছে বড় সংখ্যাটি জেড, ছোট সংখ্যাটি কত। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মান বের করতে যাই, তাহলে জেড, এই ওয়াইটা এখানে মাইনাস ওয়াই আকারে চলে আসলো, আর এই মাইনাস এক্সটা এখানে প্লাস এক্স আকারে চলে গেল, পক্ষান্তর হয়ে আর কি। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল জেড মাইনাস ওয়াই, মানে এক্স টাকে এই পাশে আনলাম, জেড মাইনাস ওয়াইটাকে এই পাশে আনলাম, অর্থাৎ এক্স এর মান হলো, মানে ছোট সংখ্যাটা হলো জেড মাইনাস ওয়াই। তাহলে জেড মাইনাস ওয়াই কোথায় আছে, এই যে ক নাম্বারে জেড মাইনাস ওয়াই। তাহলে এটার অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে ক। এবার দেখো 6 নাম্বার প্রশ্নে কি আছে। 6 নাম্বার প্রশ্ন দেখো, এবি এবি বাই এক্স ওয়াই এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি। এবি বাই এক্স ওয়াই এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি। এটা একদমই সহজ, সমতুল মানে এর সমান, মানে সমান হবে অন্য আরো একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশটা এর সমান। এটা আমি আর খাতায় করলাম না, এটা আমি তোমাদের এমনি দেখাই দিতেছি। দেখো এবি ডিভাইডেড বাই এক্স ওয়াই, দেখো ক নাম্বারে কি আছে, এবিসি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এটা কখনোই হবে না। এ স্কোয়ার বি এক্স, এই এবিসি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড এর সাথে তো এর কোনো সম্পর্কই নাই, শুধু এবি আর নিচে এক্স ওয়াই মিলে, বাট পরে সি আর নিচে জেড এক্সট্রা আছে, কোনো সম্পর্ক নাই। খ নাম্বার আছে কি, দেখো এ স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এটাও হবে না। গ নাম্বারে দেখো 2ab নিচে আছে 2xy, একটু ভালো করে খেয়াল করো, উপরে 2 নিচে 2 যদি কাটাকাটি যায়, আবার ab ডিভাইডেড বাই xy হয়, অর্থাৎ এই যে ab ডিভাইডেড বাই xy এর সমতুল ভগ্নাংশ হবে কি 2ab ডিভাইডেড বাই 2xy। তো আশা করি 6 নাম্বারটা তোমরা বুঝতে পারছো। তো 6 এর অ্যান্সার হবে গ। এরপরে দেখো 7 নাম্বার প্রশ্নে কি বলছে যে 3x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের ঘাত কত। আচ্ছা এটাও আমি করা লাগবে না, এটা তোমাদের মুখেই বলে দেওয়া যাবে যে ঘাত মানে হইতেছে
কোন একটা সমীকরণের বা কোন একটা রাশির বা কোন একটা পদের পাওয়ার, আমরা বলি না যে এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 6 বা এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার, এক্স কিউব, এই যে এগুলো হচ্ছে পাওয়ার। তার মানে এখানে দেখো পাওয়ার মূলত কিসের উপরে থাকে, মূলত থাকে চলকের উপরে, অর্থাৎ এক্স এর উপরে পাওয়ার থাকে। এখানে দেখো এক্স এর উপরে কিন্তু মনে মনে ওয়ান আছে, এর এক্স এর উপরে কিন্তু মনে মনে ওয়ান আছে, তাহলে এটার অ্যান্সার হবে কি ওয়ান, অর্থাৎ সাতের অ্যান্সার হবে গ। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে কোন সংখ্যার সাথে -5 যোগ করলে 15 হবে, মানে 15 হবে। এটাও একদম সহজ একটা সমাধান। দেখো কোন সংখ্যাতে, সংখ্যাটা আমি জানি না, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটা যদি এক্স হয় তাহলে কি বলছে প্রশ্নে, কি বলছে আর একবার একটু দেখো, যে কোন সংখ্যার সাথে -5 যোগ করলে, অর্থাৎ -5 যোগ করতে হবে, তাহলে যোগ করলে যোগফল হবে 15। এটা কোন সংখ্যা সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখো এক্স প্লাস -5 ইকুয়াল 15, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স -5 ইকুয়াল 15, তাহলে এক্স ইজ ইকুয়াল 5 প্লাস 15, সুতরাং এক্স ইজ ইকুয়াল 20, অর্থাৎ 20 হবে। অ্যান্সার হবে কি 20। কোনটা এটা 8-এর, এই যে ঘ, অ্যান্সার হবে ঘ 20। এরপরে দেখো আমরা 9 নম্বর অঙ্কটার সমাধান করব। 9 নম্বর প্রশ্নে আগে দেখো কি আছে, যে এক্স এর কোন মান 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7 সমীকরণকে সিদ্ধ করে। তো চলো এটার সমাধান আমরা করি। দেখো 9 নম্বর, 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7। এবার দেখো আমরা এখানে কি করতে পারি, যে আমরা এক্স গুলাকে এক পাশে নিয়ে আসি। তাহলে 4x, এখানে দেখো 2x, 2x এখানে যোগাকার আছে, এর সামনে কোনো চিহ্ন নাই, মানে সেটা যোগাকার আছে, পক্ষান্তরে এই পাশে আসলে সেটা হয়ে যাবে 2x মাইনাস 2x, এবং এখানে 7 ছিল, 7 লিখি, প্লাস 7 যেহেতু ছিল তো সামনে আর প্লাস দেওয়া দরকার নেই এখানে। আর এখানে সংখ্যা যেগুলো আছে সেগুলোকে এক পাশে আনি, তাহলে প্লাস 1টা এখানে -1 হয়ে গেল। তাহলে 4x মাইনাস 2x, তাহলে 4x থেকে যদি আমরা 2x বিয়োগ করি তাহলে হবে শুধু 2x, এবং 7 মাইনাস 1 মানে এটা হচ্ছে 6। তাহলে 2 এখানে দেখো গুণ আকারে আছে, তাহলে পক্ষান্তর হয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে, সুতরাং x ইজ ইকুয়াল 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কিন্তু 3। তাহলে আমার এটা কি হবে অ্যান্সারটা, যে প্রশ্ন কি বলছিল, x এর কোন মানের জন্য f4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7 সমীকরণকে সিদ্ধ করে, সেটা হবে 3। অর্থাৎ এটা দ্বারা, এই প্রশ্ন দ্বারা কি বুঝিল, যদি আমি এখানে এক্স এর জায়গায় 3 বসাই, এখানেও যদি এক্স এর জায়গায় 3 বসে, তাহলে দুই পাশে যে মানটা আসবে সেই মানটা সমান হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটার অ্যান্সার হবে গ। আমরা এখানে গ লিখে দিতেছি। তো আশা করি তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান সকলেই বুঝতে পারছো।